গল্পের সুর চ্যানেলে আমি রোমানান উপর এখন আপনাদের পড়ে শোনাব নরেন্দ্রনাথ মিত্রের লেখে একটি গল্প, হার। সেদিন সকালে কাজ করতে এসে আমাদের ঠিকেছি নন্দর মা আঁচলের গিট খুলতে খুলতে বলল, দেখুন তো বৌদিদি, জিনিসটা খাঁটি কি না, নাকি আবাকে সোনা বলে গিল্টি চালালো আমার কাছে। চায়ের কাপ মাটিতে নামিয়ে রেখে লাবণ্য হেসে বলল, তোমাকে ঠকাবে এমন লোক সারা শহরে কেউ আছে নাকি নন্দরমা? বা বেশ জিনিসটি তো। দাড়ি কামাতে কামাতে স্ত্রীর হাতের দিকে আট চোখে আমিও একটু চেয়ে দেখলাম। সরু এক ছড়া হার। লাবণ্য বারবার করে ঘুরিয়ে ফিরিয়ে দেখছে। একেবারে খাঁটি জিনিস, তাতে কোনো সন্দেহ নেই। কিনলে নাকি নন্দরমা? কত পড়ল? আত্মপ্রসাদে নন্দরমা দাঁত বের করল। তা একরকম কেনাই বলতে পারেন বৌদি। যত দেমাক আর বড়লোকিপনায় দেখাক আর জাতের যতই বড়াই করুক, চক্কতি বউয়ের সাধ্যি নেই 30 টাকা দিয়ে এ হার ফের ছাড়িয়ে নিয়ে যায়। 3 টাকায় একটা নতুন কলসি বাঁধা রেখেছিল, আজ 4 মাস হয়ে গেল, তাই ছাড়াতে পারল না। লাবণ্য বলল, তাহলে হাড় ছড়া একরকম তোমারই হয়ে গেল, কি বলো নন্দরমা? আঁচলে বেঁধে আর কাজ কি, এখন থেকে গলায় পরে বেরিয়েও বেশ দেখাবে। নন্দরমা লজ্জায় জিভ কেটে বলল, কি যে বলেন বৌদি, হাড় পড়বার বয়স কি আর আমার আছে, নাকি সেই ভাগ্যি করে এসেছি? যদি সুদিন পাই এ হার আমি আমার নন্দর বউকে পরাবো, আশীর্বাদ করবেন বৌদি। লাবণ্য বলল, নিশ্চয় নিশ্চয়, আশীর্বাদ করব বই কি। বেশ সুন্দর দেখে একটি বউ আনো ঘরে, তাকে মনের সাধে গয়নাগাটি পরাও, আমাদের নেমন্তন্ন করে খাওয়াও টাওয়াও, কি বলো, খাওয়াবে তো? লাবণ্য হাসল। নন্দর মা বলল, সে ভাগ্যি কি আমার হবে বৌদি? লাবণ্য বলল, হবে হবে, ভালো কথা। আজ কিন্তু এ বেলায় কয়লা ভাঙতে হবে নন্দরমা, কয়লা একেবারেই নেই। হ্যাঁ, আমাকে তা বলতে হবে না বৌদি, আমি সব দেখে নিয়েছি, সব করে দিয়ে তবে যাব। বলতে বলতে নন্দরমা ঘর থেকে বেরিয়ে গেল। পেছনে পেছনে গেল লাবণ্য। ওকে একটু সতর্ক করে দিয়ে বলল, জিনিসটা ফের আঁচলে বাঁধলে, দামি জিনিস একটু পুরনো হলেও এখনো 100 টাকার কম হবে না। শহর বন্দর জায়গা, একটু সাবধান টাবধানে রেখো, বুঝলে? নন্দর মার গলা শুনতে পেলাম। সাবধানে রেখেছি বৌদি, আমার আঁচলে এর চেয়ে অনেক দামি জিনিস কত সময় থাকে, কোনোদিন একটা পয়সা হারায় না, অত বেহুশ মেয়ে মানুষ নই বৌদি। লাবণ্য বলল, তা ঠিক, তোমার হুঁশ খুব বেশি। আঁচলের গিট থেকে কিছু খোয়া যায় না, কেবল নন্দর হতভাগা বাপটাই গিট খুলে পালালো। আচ্ছা, সে বুঝে এখন একবার খোঁজখবর নিতেও আসে না? নন্দর মা কয়লা ভাঙতে শুরু করে বলল, তার এসে কাজ নেই বৌদি, তার নামও আমি আর মুখে আনি নে। আমার নন্দ কমলা বেঁচে থাকুক, আমার দেহ যতদিন আছে আর আপনারা 5 জন আছেন, ততদিন আমার ভাবনা কি বৌদি? লাবণ্য বলল, তাছাড়া নন্দর মতো অমন ছেলেও হয় না, শুনেছি তোমার খুব বাধ্য। নন্দর মা সগর্বে বলল, বাধ্যের কথা কি বলছেন বৌদি, এই 21 বছর বয়স হলো, আমার মত না নিয়ে ঘরের এক গাছা কুটো পর্যন্ত এদিক ওদিক করে না, হাতে তুলে না দিলে কোনো একটা জিনিস নিজে থেকে খাবে না, এমনি ছেলে। আমি এসব কাজ করি, নন্দর মোটেই আর তা ইচ্ছে নয়, বুঝলেন বৌদি? রোজ বারণ করে, বলে এখন ওসব ছেড়ে দাও মা, আমি ফ্যাক্টরি থেকে যা পাই তাতে আমাদের চলে যাবে। আমি বলি, আর একটু শক্ত হয়ে নে বাপু, তারপর আমায় বসে খাওয়াস। বসে খাওয়ার দিন তো আমার সামনে পড়ে আছে, নাতি নাতনি কোলে নিয়ে দিব্যি দিন রাত বসে বসে খাবো, আর তোর বউ সংসারে সব কাজ করবে। বউয়ের হয়ে তুই তখন কত ঝগড়া করবি? নন্দরমার এই ভবিষ্যৎ পারিবারিক চিত্র অত্যন্ত মধুর, কিন্তু মাধুর্যের আস্বাদনের জন্য লাবণ্যকে আমি বেশিক্ষণ ছেড়ে দিতে পারি না। সংসারে আরও অনেক কাজকর্ম আছে।
আমি তাই স্ত্রীকে ডেকে খড়ি হবার সরঞ্জামগুলি ধুয়ে পরিষ্কার করে রাখার নির্দেশ দিয়ে বললাম, আর বাজারে থলি টলি কি দেবে দাও। বসে বসে নন্দর গল্প শুনলে তো আর দিন যাবে না। ভারী বকবক করতে পারে তোমার এই ছিটি। লাবণ্য হেসে বলল, তা করুক, কিন্তু এমন কাজের লোক আর মেলে না। এত ছি দেখলাম, কিন্তু নন্দর মার মতো কেউ না। ওকে কোনো কাজ বলে দিতে হয় না, সব নিজে দেখে শুনে করে, আর বেশ পরিষ্কার কাজ। বললাম, আর বেশ পরিষ্কার জীব। লাবণ্য হাসল, না গো না, ঝিদের জীব তুমি আর কতটুকু দেখলে। ওদের যা মুখ হয় সে তুলনায় তো আমাদের নন্দর মা বোবা। সত্যি, অমনিতে বেশ মুখ বুঝে কাজ করে যায়, শুধু ছেলের কথা উঠলে ওর আর কথা ফুরোতে চায় না। রাত দিন কেবল ছেলে আর ছেলে। হবে না, ছেলে ছাড়া সংসারে ওর আছে কি? বদমাস স্বামীটা অমন করে ফাঁকি দিলে ওই নন্দর দিকে তাকিয়ে তো ও বুক বেঁধেছে, এত খাটনি খাটছে বুড়ো বয়সে। মাতাপুত্রের খবর স্ত্রীর কাছে এর আগেও শুনেছি। স্বামী প্রবঞ্চনা করার পর নাবালক ছেলে আর একটি মেয়ে নিয়ে নন্দর মা ভেসে যায়নি, বরং শক্তভাবে নিজের সংকল্পকে আঁকড়ে ধরেছে। বাড়ি বাড়ি ছিগিরি করে, কখনো বা চিড়া মুড়ি বিক্রি করে নন্দ আর কমলাকে সে মানুষ করে তুলেছে। ছেলেমেয়েরাও বাপের পরিচয় কাউকে দেয় না, একমাত্র মাকেই চেনে, তাকে শ্রদ্ধা ভক্তি করে। বাপের কথা উঠলে তারা নাক সিটকায়। কখনো সখনো হরলাল তাদের খোঁজ খবর নিতে এলেও তারা তার সামনে যায় না, কথা বলে না, বাবা বলে ডাকে না। সবই নন্দরমার শিক্ষা। হরলাল সুন্দরী মেয়ে মানুষ চেয়েছিল, থাকুক সেই মেয়ে মানুষ নিয়ে। সন্তানে তার দরকার কি? সন্তানের কিছু সে পাবে না। মায়া মমতা ভালোবাসা ভক্তি শ্রদ্ধা কিছু নয়। শুধু মরে গেলে নন্দর মা পিণ্ডি দেওয়ার অনুমতি দেবে নন্দকে। কিন্তু যতদিন বেঁচে আছে ততদিন একটা কানাকড়িও যেন হরলাল প্রত্যাশা করে না। মেয়ের বয়স 12 পেরোতে না পেরোতে শক্ত সমর্থ কর্মক্ষম জোয়ান ছেলে দেখে নন্দর মা তার বিয়ে দিয়েছে। ছেলেকেও স্কুলে দিয়েছিল। কিন্তু মা সরস্বতী তো আর সকলের দিকে মুখ তুলে চান না। তা না চাইলেন, সেজন্য নন্দর মার দুঃখ নেই। কোনো দুষ্টা সরস্বতী তো তার ঘাড়ে চাপেনি, তাই ঢের। এত বয়স হয়েছে, কিন্তু সামান্য বিড়িটা ছাড়া নন্দর কোনো রকম নেশা ভাঙ নেই, কোনো রকম বদ খেয়াল নেই। মা ছাড়া অন্য কোনো মেয়ে ছেলের মুখের দিকে পর্যন্ত তাকায় না। কে বলবে ও হরলাল দাসের ছেলে? কেউ তা বলুক, নন্দর মা তাও যায় না। এসবও তারই শিক্ষা। নন্দর মা ছেলেকে উঠতে বসতে শিখিয়েছে। মেয়ে মানুষের মতো সংসারে ওনার সৃষ্টি আর দুটি নেই। ওরা পুরুষের কত যে ক্ষতি করতে পারে তা তো নিজের বাপকে দেখে শিখতে পারে নন্দ। সমাজ গেল, সংসার গেল, অগ্নি সাক্ষী রেখে বিয়ে করা স্ত্রী, এমনকি নিজের রক্তের ছেলেমেয়েরা পর্যন্ত ফেঁসে গেল। আর কায়েতের ছেলে হয়ে একটা নাপিতিনীকে নিয়ে কিনা সারা জীবন মেতে রইল হরলাল। নন্দ যেন আগে থেকে সাবধান হয়, কোনো দিন যেন ছায়াও না মারায় মেয়ে মানুষের। তবে যে অত বিয়ের তাগিদ দিচ্ছ মা? নন্দ একদিন হেসে জিজ্ঞাসা করেছিল। নন্দর মা বলেছিল, ও মা, পুরুষ ছেলে বিয়ে করবি না? বউ ঘরে আনবি না? বিয়ে করা বউ হলো ঘরের লক্ষ্মী, তারা পুরুষের ক্ষতি করে না, ধর্মে কর্মে সহায় হয়। নন্দ একটু কাজ চুপ করে থেকে বলেছিল, ও ঘরের সুধা বৌদি তো হরিপদতার বিয়ে করা বউ, ঘরের লক্ষ্মী। তবু তো হরিপদতা তাকে দু চোখে দেখতে পারে না, বলে অপয়া অলক্ষ্মী, ও এসে আমার সংসারে সব খুইয়েছে। তুমিও তো তাই বলো, বউটা লক্ষ্মী ছাড়া। নন্দর গলায় একটু সহানুভূতির আমেজ লেগে থাকবে, নন্দর মার তা ভালো লাগেনি। সে বলেছিল, বলি তো, 100 বার বলি, অলক্ষ্মী ছাড়া কি? ও ঘরে আসার পর থেকে ছেলেটার হাঁড়িতে আর কালি পড়ল না। এ চাকরি ছেড়ে সে চাকরি, সে চাকরি ছেড়ে ও চাকরি, আজ ক বছর ধরে এই তো করছে। কেবল নাই নাই, খাই খাই রব। আর কেবল ঘরের জিনিস বাধা দিয়ে খাওয়া,
অলক্ষ্মী ছাড়া কি? কেবল গায়ের চামড়াটাই সাদা ছাড়া আর কোন গুণ আছে ওর? নন্দ মৃদু প্রতিবাদ করেছিল। যাই বলো মা, ওপর থেকে কিন্তু তা মনে হয় না। এত অভাব অনটন, তবু কেমন হাসি খুশি, কত মিষ্টি কথাবার্তা। আমার এক বন্ধু সেদিন এসেছিল বেড়াতে, তুমি তো ছিলে না। সুধা বৌদি চাটা করে দিল। অমূল্য তো ভারী খুশি। খাওয়ার সময় বলল কি জানো, একেবারে লক্ষ্মী প্রতিমা। নন্দর মা বিরক্ত হয়ে বলেছিল, থাক থাক, আর লক্ষ্মী লক্ষ্মী করতে হবে না। যার ঘরের লক্ষ্মী তার ঘরের লক্ষ্মী, এক ঘরের লক্ষ্মী আরেক ঘরে এসে অনর্থ ঘটায়। ওর সঙ্গে তোর অত মেশামেশি করে দরকার কি? নন্দও মৃদু প্রতিবাদ করেছিল। কি যে বলো, কারোর সঙ্গে মেশামেশি করবার সময় কই আমার? তা ঠিক, সময় নেই নন্দর। বেলা 8টা বাজতে না বাজতে খেয়ে দিয়ে ইটালির এক অ্যাম্পুল ফ্যাক্টরিতে গিয়ে ঢোকে, আর বেরিয়ে আসতে আসতে সন্ধ্যা হয়ে যায়। সব দিন সোজা বাসায় আসে না, ওর বন্ধু অমূল্যদের বাসায় গিয়ে গল্প টল্প করে। অমূল্যও কাজ করে ওই ফ্যাক্টরিতে। মোটেই মিশুক ছেলে নয় নন্দ। এ বয়সে যতই আর বন্ধু ছেলেদের থাকার কথা, তা ওর মোটেই নেই। নন্দর মার ধারণা ওই বউটাই মন্দ। সেই ফাঁক পেলে যেতে যেতে আলাপ করতে আসে তার ছেলের সঙ্গে। চাটুকু দিয়ে পানটুকু দিয়ে সোহাগ দেখায়। নিজের স্বামী রোগা পটকা বাউন্ডলে হতচ্ছাড়া বলে তার সবল স্বাস্থ্যবান ছেলের দিকে মাগির চোখ পড়েছে। কিন্তু ছেলের বিয়ে দিয়ে ওর চোখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে দেবে নন্দর মা। সুধা দিন রাত হিংসায় জ্বলে পুড়ে মরবে, সেই হবে ওর যোগ্য শাস্তি। নন্দর মা ছেলেকে আশ্বাস দিয়েছে, তোর বন্ধুর চোখ নেই, ওই ধুমসি মাগিকে লক্ষ্মী প্রতিমা বলে। আসল লক্ষ্মী আমি ঘরে এনে তোদের দেখাবো। 2 দিন সবুর কর, সুন্দরী মেয়ের সন্ধানে লোক লাগিয়েছি আমি। লাবণ্য এ কাহিনী বিবৃত করে আমাকে সেদিন হেসে বলেছিল, সুধার উপর নন্দরমার ভারী রাগ। আমি জবাব দিয়েছিলাম, রাগ তো হতেই পারে। আর একদিন লাবণ্য বলল, জানো, আজ কমলা এসেছিল বেড়াতে। বললাম, কমলা আবার কে? লাবণ্য বলল, অবাক করলে, কমলা নন্দর বোন। 3টি ছেলে মেয়ে হয়ে দিব্যি গিন্নি বান্নির মতো চেহারা হয়েছে। ঝিরমেয়ে বলে মনেই হয় না। স্বামী ভালো কাজকর্ম করে কি না, বেশ সুখে আছে। 2 দিনের জন্য এসেছে মার কাছে। বললাম, ভালোই তো। লাবণ্য বলল, ওর কাছেও সুধার অনেক খবর শুনলাম। বেশি আগ্রহ না দেখিয়ে বললাম, তাই নাকি? লাবণ্য বলল, হ্যাঁ, আগে আমার ধারণা ছিল বউটা সত্যি সত্যি বুঝি নন্দকে গোপনে গোপনে ভালোবাসে। আসলে কিন্তু তা নয়। বললাম, আসল ব্যাপারটা তাহলে কি? লাবণ্য বলল, ওর ঘরের অনেক জিনিসপত্র তো নন্দর মার ঘরে বাঁধা কি না, সেসব জিনিসের মায়াতেই আসে। পরের ঘরে বাঁধা রাখা নিজের জিনিস যেন চোখে দেখে হাতে ছুঁয়ে সুখ। জিনিসের উপর ভারী মায়া বউটার। বললাম, কেবল ও বউটার কেন, সব বউয়েরই তো তাই। মায়া তোমারই বা কোন জিনিসে কম? লাবণ্য বলল, আহা, কথায় কথায় কেবল আমার তুলনা। কিন্তু যাই বলো, আমি সুধার মতো এমন নির্লজ্জ হতে পারতাম না। বললাম, কেন, নির্লজ্জতার কি হলো? লাবণ্য তখন সব ঘটনা খুলে বলল। সুধা নির্লজ্জ বই কি। নিজের জিনিস বাধা দিলে কি বিক্রি করলে তা যা নিজের থাকে না, তা কে না জানে। কিন্তু সুধা তা বুঝতে চায় না। সেদিন বুঝি বড় ঘটিটা মেজে এনে একটু শব্দ করে সেটাকে মেঝের উপর রেখেছিল কমলা। তাই শুনে পাশের ঘর থেকে প্রায় ছুটতে ছুটতে বেড়ে এসেছিল সুধা। তার সে কি মুখ! জিনিস বাঁধা রেখেছ বলে ভেঙে ছুঁড়ে ছত্রছান করে ফেলতে তো আর দেইনি কমলা। আমার জিনিসের ক্ষতি হলে ভালো হবে না কিন্তু। কমলাও যে সে মেয়ে নয়, সেও মুখের ওপর জবাব দিয়েছে, জিনিস তো আগে খালাস করো, তারপর ওসব কথা বলতে এসো। কই, 2 মাস ধরে ঘটিটা পড়ে রয়েছে, পারলে না তো ছাড়িয়ে নিতে, কি 2 পয়সা আমাকে সুদ দিতে। ছাড়াবার দরকারও তো নেই, কাজ পড়লে অমনি আমাদের ঘরের জিনিস ধরে টান দাও,
এমন বাধা বিক্রিতে মজা মন্দ নয়। সুধা আর কোনো জবাব দেয়নি। কিন্তু শুধু ওকে দোষ দিলে কি হবে? আমার নিজের দাদাটির পর্যন্ত ওসব ঘটিবাটির মধ্যে প্রাণ। কমলা মুখ টিপে হেসেছিল। লাবণ্যও না হেসে পারেনি। তাই নাকি? কীরকম? কমলা জবাব দিয়েছিল, ওদের ঘরের বাধা রাখা কোনো জিনিসের বিন্দুমাত্র হেনস্থা সহ্য করতে পারে না দাদা। ঘটিটায় কলসিটায় কোনো সময় যদি একটু ঠোক্কর লাগলো, দাদার বুকের মধ্যে যেন ঢেকির পাড় পড়ে, মুখ কালো হয়ে যায়, বলে পরের জিনিস একটু সাবধানে নাড়তে চাড়তে পারিস নে। তাছাড়া ওসব জিনিস আমাদের ব্যবহার করবার দরকারই বাকি, তুলে রাখলেই হয়। কমলাও ছাড়বার পাত্রী নয়, বলে তুলেই রাখতাম দাদা, কিন্তু এই ঘটির জল খেলে প্রাণ যত ঠান্ডা হয় আর কোনো ঘটির জলে তেমন হয় না। শুনে কমলার দাদা গম্ভীর হয়ে থাকে। বললাম, আর হরিপদ? এসব শুনে সেও কি শুধু গম্ভীর হয়ে থাকে নাকি? কিছু বলে না? লাবণ্য বলল, বলবে না কেন? সে সবচেয়ে শেয়ানা। সে চোরকে বলে চুরি করতে, গৃহস্থকে বলে জেগে থাকতে। নন্দর সঙ্গে কথা বলার জন্য বউকে শাসায়, আবার দরকার পড়লে আড়ালে আবড়ালে ওই নন্দর কাছে হাত পাতে। দিব্যি হেসে বলে, তোমাদের সম্পর্ক তো দেওর বৌদির মতো, একটু রঙ্গরসিকতা করলেই কি মহাভারত অশুদ্ধ হয় নাকি? তবে মেয়ে মানুষকে আশকারা দিতে নেই। ওদের সিধে রাখতে হলে নরম গরম সব রকমই চল রাখতে হয়, বুঝলে ভায়া? দাও দেখি গোটা 3 টাকা, সামনের সোমবার ঠিক দিয়ে দেব, কথার নড়চড় হবে না। বললাম, এসব তুমি পেলে কোথায়? নন্দ কি এসব কথাও কমলাকে বলেছে নাকি? লাবণ্য বলল, রাম রাম, নন্দ তেমন মানুষই নয়। কমলাই আড়াল থেকে সব শুনেছে, স্বচক্ষে দেখেছে। বললাম, যাই বলো, নন্দর এবার বিয়ে দেওয়া উচিত। লাবণ্য বলল, নন্দর মাও তো মেয়ে খুঁজছে, কিন্তু পছন্দ মতো মেয়ে নাকি মিলছে না। নন্দর মার বোনের যদি বা পছন্দ হয়, নন্দর নাকি মোটেই পছন্দ হয় না। লাবণ্য একটু হাসল। বললাম, ভারী ভাবনার কথা তো। মাস 3 বাদে কি একটা বই পড়ছিলাম, বাইরের গোলমালে শান্তিভঙ্গ হলো। কান পেতে শুনলাম লাবণ্যর সঙ্গে নন্দর মা কি নিয়ে কথা কাটাকাটি করছে। স্ত্রীকে রেগে বললাম, দেখো, ঝিয়ের সঙ্গে ঝগড়া করে অনর্থক নিজের গলা খারাপ করো কেন? পোষায় রাখো, না পোষা ছাড়িয়ে দাও। লাবণ্য বলল, তাই ছাড়াতে হবে। আজকাল বড় খিটখিটে হয়েছে, আর কেবল মুখে মুখে তর্ক করে, আগে এমন ছিল না। বললাম, ওদের মুখ আর মেজাজ খারাপ হবে তার বিচিত্র কি? 3 বাড়ি না 4 বাড়ি কাজ করে। লাবণ্য বাধা দিয়ে বলল, তা তো আগেও করত, কিন্তু আজকাল ওর স্বভাবই যেন কেমন হয়ে গেছে। সন্ধ্যার পর অফিস থেকে ফিরে এসে এ কথা সে কথার পর লাবণ্য হঠাৎ বলল, দেখো, একটা কাজ করে বসেছি। নন্দর মা এমন করে ধরে পড়ল যে কিছুতে আর না করতে পারলাম না। বললাম, ভূমিকা রেখে ব্যাপারটা বলো। ব্যাপার আর কিছুই নয়। নন্দর মা তার সেই বন্ধকি হাড়ছড়া লাবণ্যর কাছে গচ্ছিত রেখে গেছে। ও হার নিজের বাড়িতে রাখতে তার নাকি আর সাহস নেই। লাবণ্য কিছুতেই রাখতে চায়নি, কিন্তু অনেক অনুনয় বিনয় কাকুতি মিনতি করে নন্দের মা লাবণ্যকে হাড়গাছা গছিয়ে গেছে। এই হার নিয়ে ছেলের সঙ্গে কদিন ধরেই কথান্তর চলেছে। সেজন্য নন্দর মার মন মেজাজ ভালো ছিল না। সকালবেলা লাবণ্যর সঙ্গে অমন তর্ক করেছিল। লাবণ্য যেন মনে না রাখে, নিজ গুণে যেন সব ক্ষমা করে। বললাম, তোমার অগাধ গুণের কথা না হয় স্বীকার করলাম, কিন্তু ব্যাপারখানা কি? হার নিয়ে নন্দই বা অমন হঠাৎ মেতে উঠল কেন? লাবণ্য বলল, সে নিজে কি আর মেতে উঠেছে? তাকে মাতিয়ে তুলেছে যে। সমস্ত ঘটনাই খুঁটে খুঁটে নন্দর মার কাছ থেকে লাবণ্য শুনেছে, কিন্তু আমাকে না শোনানো পর্যন্ত তার পুরোপুরি তৃপ্তি নেই। সব দোষ ওই সুধার। দিন কয়েক আগে নন্দর মা বুঝি কমলার সঙ্গে বলাবলি করছিল। নন্দ যাই বলুক, গোবরার ওই ফটিক দাসের মেয়েটির সঙ্গে তার বিয়ে দেবে। মেয়েটি বেশ লক্ষ্মীমন্ত,
পাকা কথা দিয়ে দিনক্ষণ শিগগিরই ঠিক করে আসবে নন্দর মা। কিন্তু আসবে তো, এদিকে খরচ যে কী করে কুলোবে তা তো নন্দর মা ঠিক করতে পারছে না। হাতে যা ছিল সবই তো পরকে ধার দিয়ে রেখেছে। আর মানুষেরও এমন আক্কেল, নেওয়ার বেলায় কাক পক্ষীর মতো উড়ে আসে, কিন্তু দেওয়ার বেলায় 6 মাসের মধ্যেও একটি পয়সা হাত উপর করবার লক্ষণ নেই। অথচ নতুন বউয়ের মুখ তো কিছু দিয়ে দেখতেই হবে। যে হাড়ছড়া আছে ওই গাছাই কর্মকারের দোকানে দিয়ে নতুন করে পালিশ করে নেবে নন্দর মা, ওই দিয়ে মুখ দেখবে বউয়ের। কমলা বলেছিল, সে কি মা, ও হাট তো ঘরে সুধা বৌদির, শেষে যদি সে এসে গোলমাল করে। নন্দর মা বলেছিল, ইস, গোলমাল করলেই হলো, জিনিস বন্ধক দিয়ে ফিরিয়ে না নিলে কতকাল আর তা নিজের থাক এলো। 2 মাসের করারে টাকা ধার নিয়ে আর 4 মাস হয়ে গেল, বাকি একটা পয়সা আমার হাতে ছোঁয়ালে না। আমার টাকার দাম নেই? মুখে রক্ত তুলে টাকা রোজগার করতে হয় না আমাকে? নাকি লোকে টাকা আমাকে মুখ দেখে দেয়? তুই দেখে নিস কমলি, এ হাট যদি 2-4 দিনের মধ্যেও ছাড়িয়ে না নেয়, দরকারের সময় আমি আমার টাকা ফেরত না পাই, তাহলে এই হারও সে কোনোদিন পাবে না। কমলা এদিক ওদিক তাকিয়ে বলেছিল, আস্তে আস্তে, সুধা বৌদি বোধহয় বেড়ার আড়ালে এসে দাঁড়িয়েছে। নন্দর মা বলেছিল, আড়ালে কেন, বুকের পাটা থেকে সামনে এসে দাঁড়াক না, আমি যা বলবার মুখের উপরই বলবো। ভয় করি নাকি কাউকে? হাট যদি ও 2 দিনের মধ্যে না ছাড়িয়ে নেয়, এই দিয়ে আমি ছেলের বউয়ের মুখ দেখব। আমার ছেলের বউ এই হার পরে ওর চোখের সম্মুখ দিয়ে ঘুরে বেড়াবে, তাই দেখব আমি। আশ্চর্য, 3য় দিনেই সুধা 10 টাকার 3খানা নোট আর একটা রূপার টাকা নিয়ে এসে হাজির। আমার হাট ছড়া এবার ফিরে দাও মাসি। নন্দর মা খানিকক্ষণ অবাক হয়ে থেকে বলল, রাত পোয়াতে না পোয়াতে তুমি এত টাকা পেলে কোথায় বউ? 10 টাকা ঘর ভাড়া দিতে পারোনি বলে কাল রাত্রেও বাড়ি এলো তোমাদের কত কথা শুনিয়ে দিয়ে গেল। তাই নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে তোমাদের সারা রাত ঝগড়া, দুদণ্ড সুস্থ হয়ে ঘুমোতে পারিনি। আর আজ ভোর হতে না হতে এত টাকা তুমি কোথায় পেলে? সুধা জবাব দিয়েছিল, অত কথায় তোমার কাজ কি মাসি? জিনিস বন্ধক রেখে টাকা ধার দিয়েছ, তোমার টাকা তোমাকে ফিরিয়ে দিচ্ছি। আমার জিনিস আমাকে দাও, ল্যাঠা চুকে যাক। নন্দর মা রুক্ষ স্বরে বলেছিল, ল্যাঠা অত সহজে চুকে না বউ, এর মধ্যে তোমার অনেক কারসাজি আছে। এবার সব বুঝতে পারছি আমি। অন্যবার নন্দর কাছে টাকা চাইতে হয় না, মাইনে পেলে আমার হাতে দেয়। এবার 1 দিন গেল, 2 দিন গেল, টাকা আর দেয় না। শেষে নিজেই বললাম, নন্দ মাইনে পাসনি? আজ 7 তারিখ হয়ে গেল মাসের। ছেলে বলল, পেয়েছি মা। হেসে বললাম, একেবারে বউয়ের হাতে দিবি বলে বুঝি জমিয়ে রেখেছিস? মার হাতে দিতে আর ইচ্ছে করে না। এত কথা বলবার পর নন্দ টাকা এনে হাতে দিল। দেখি 30 টাকা কম। জিজ্ঞেস করলাম, টাকা এত কম কেন রে? ছেলে বলল, এক বন্ধুর বিপদে ধার দিতে হয়েছে মা, কদিন বাদেই শোধ দেবে। 30 টাকায় ধার, ভাবলাম হবেও বা। এখন সে বুঝতে পারছি বিপদটা কিসের, আর তার সেই পরম বন্ধুটিই বা কে। ঠোঁট বাঁকিয়ে চোখ তেরছা করে নন্দরমা সুধার দিকে অদ্ভুত দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়েছিল। সে দৃষ্টি সুধা সহ্য করতে পারেনি, চোখ ফিরিয়ে নিয়েছিল পর মুহূর্তে। কিন্তু তা সত্ত্বেও নন্দরমার দয়া হয়নি। লজ্জিত অপমানিত থেকে সুধার দিকে তাকিয়ে সে ফের চেঁচিয়ে উঠেছিল, পাবি নে, ও হার তুই কিছুতেই পাবি নে। আমার ছেলের কাছ থেকে টাকা চেয়ে নিয়ে আমার দেনা শোধ করতে এসেছিস? লজ্জা করে না? দে টাকা দে, আমার ছেলের টাকা ফিরে দে শিগগির। টাকা জোর করে কেড়ে নিতে গিয়েছিল নন্দরমা, কিন্তু সুধা তাকে টাকা দেয়নি। বলেছিল, আমার হার ফিরিয়ে না দিলে এ টাকা আমি দেব না। বলে তাড়াতাড়ি নিজের ঘরে চলে গিয়েছিল সুধা। কিন্তু সেখানে যে হরিপদ ওত পেতে বসে আছে তা তার নজরে পড়েনি। ঘরে ঢুকবার সঙ্গে সঙ্গে হরিপদ তাকে সাদরে জাপটে ধরেছিল। বলি, ও সতীলক্ষ্মী, এত টাকা রোজগার করেছ, আর নাকি তোমার হাতে টাকা নেই? দাও দাও, কিছু ভাগ দাও, কিছু ভাগ দাও। আরে এখন না হয় ফেলনা গেছি, কিন্তু মন্তুর পরে বিয়ে তো আমিই করেছিলাম। স্বামী সেজে এখনও চারদিক আগলে কুলমান লাজ লজ্জা সব রক্ষা করছি। আমার ন্যায্য পাওনাটা দেবে না আমাকে?
সুধার হাত থেকে 20 টাকা ছিনিয়ে নিয়ে হরিপদ সেই যে চলে গিয়েছিল, সারা দিন রাত আর বাড়িমুখো হয়নি। কিন্তু নন্দ বাসায় ফিরেছিল সন্ধ্যার পরই, আর সঙ্গে সঙ্গে তার মা তাকে পাকড়াও করেছিল। হ্যাঁ রে নন্দা, এই নাকি সব কাণ্ড হচ্ছে আজকাল। ধরা পড়বার পর নন্দ সবই স্বীকার করেছে। সুধা বৌদিকে সে ধার দিয়েছে 30 টাকা। মা যেন তার হার তাকে ফেরত দেয়। পরের জিনিস ঘরে রাখবার তারই বা এত লোভ কেন? নন্দর মা বলেছে টাকা সে ফেরত পায়নি, সুতরাং ও হার নেয় তো এখনও তারই। ছেলের বউ এলে এ হার নন্দর মা তাকে প্রথমে পরাবে, তারপর সে হার নিয়ে নন্দ যা খুশি তাই করুক। সোহাগ করে পরের বউয়ের গলায় দিক, কিংবা বাজারের বেশ্যাকে পরিয়ে আসুক, নন্দর মা তা দেখতেও যাবে না। নন্দ তবু জিজ্ঞেস করেছে, কই সে হার? নন্দর মা জবাব দিয়েছে, সে হার তার কাছে নেই, অন্য লোকের কাছে রেখেছে। বুদ্ধিটা সেই কালই মাথায় খেলেছে নন্দর মার। লাবণ্যর কাছে আজ হার রাখতে এসে নন্দর মা তাকে পই পই করে নিষেধ করে গেছে, তাকে ছাড়া এ হার যেন লাবণ্য আর কাউকে না দেয়। নন্দর মার নিজের বাপ এলেও নয়। তোমার বাবা এখনো আছে নাকি? লাবণ্য জিজ্ঞেস করেছিল। নন্দর মা বলেছিল, না নেই, কিন্তু আমার সেই মরা বাপ যদি শ্মশান থেকে উঠে এসে হার চায়, তবু তাকে দেবেন না বৌদি, আমার দিব্যি রইল। নন্দর মার মরা বাপ অবশ্য হার চাইতে এলো না, এলো তার তেজি জোয়ান ছেলে। রবিবার দুপুরে খাওয়া দাওয়ার পর বিশ্রাম করছি, সদর দরজায় কড়া নড়ে উঠল। বিরক্ত হয়ে হুড়কো খুললাম। এ অসময়ে কে এলো আবার? দেখে লম্বা চওড়া 21-22 বছরের এক যুবক, রং শ্যামবর্ণ, কিন্তু বেশ সুপুরুষ। মাথার চুল কোঁকড়ানো, টানা টানা নাক চোখ, পাতলা ঠোঁট, দাড়ি গোঁফ নিখুঁতভাবে কামানো, পরনে ফর্সা ধুতি পাঞ্জাবি, পায়ে নতুন সাদা স্ট্রাইপের স্যান্ডেল। বললাম, আপনাকে ঠিক চিনতে পারছি না তো। ছেলেটি একটু হাসল। আমার নাম নন্দলাল দাস, আমার মা আপনাদের বাড়িতে। বললাম, ও তা তোমার মা তো এখন নেই, সে তো এখানে সকালে আর সন্ধ্যায় কাজ করতে আসে। নন্দ বলল, তা জানি, আমি তার খোঁজে আসিনি, আপনাদের সঙ্গে অন্য কথা আছে। বললাম, কথা আছে? বেশ তো, ভেতরে এসো। ঘরে এসে বসবার জন্য ওর দিকে টুলটা এগিয়ে দিলাম। একটু বাদে কৌতূহলী লাবণ্য এক পাশে এসে দাঁড়ালো। ওর চোখ হাতের বোনা জাম্পারের দিকে, কান আমাদের কথাবার্তায়। নন্দ বেশি ভূমিকা করল না, একটু ইতস্তত করে বলল, দেখুন, আমি কমলার কাছ থেকে সব কথা বের করে নিয়েছি। মা রাগ করে হাড়ছোড়া আপনাদের কাছে রেখে গেছে, জিনিসটা আমাকে দিয়ে দিন। বললাম, তার উপায় নেই নন্দ, এ জিনিস আমরা যার কাছ থেকে পেয়েছি তার হাতেই দেব। তোমার মার মত ছাড়া এ হার তোমাকে দিতে পারিনি। নন্দ একটু রুষ্ট ভঙ্গিতে বলল, পারেন না? কিন্তু এ হার তো মান নয়, এ যার হার সে টাকা নিয়ে সাথাসাথি করছে, তবু দেবেন না? বেশ, আমি দিচ্ছি টাকা। এবার আমারও ধৈর্যচ্যুতি ঘটল। বললাম, তুমি ভুল করছো নন্দ, আমরা টাকা দিয়ে তোমার মার কাছ থেকে হার বন্ধক রাখিনি। তোমার মা অমনি বিশ্বাস করে তার জিনিস আমাদের কাছে রেখে গেছে। বেশ, তাকে সঙ্গে করে নিয়ে এসো, সে যদি বলে তার হার এক্ষুনি দিয়ে দেব। আচ্ছা, বলে নন্দ উঠে পড়ল। তার ভাবে ভঙ্গিতে মনের রাগ গোপন রইল না। সন্ধ্যার একটু আগে আগে কাজে এলো নন্দর মা। লাবণ্য বলল, একেবারে বেলা শেষ করে এলে, তাই এসেছো, বেশ করেছ। কিন্তু তোমার হার তুমি নিয়ে যাও বাছা। তুমি আমার কাছে জিনিস রেখে যাবে, আর তোমার ছেলে এসে সেই জিনিস দাবি করবে, এত ঝামেলা ঝক্কি পোহাবার সময় আমাদের নেই নন্দর মা। তার চেয়ে তোমার হার তুমি নিজের কাছে নিয়ে রাখো, সেই ভালো। নন্দর মা বলল, ও এসেছিল বুঝি হার নিতে? আসবে তা আমি জানতাম, লাজ লজ্জা বলতে তোর কিছু নেই, সব সেই মাগির পায়ে সঁপে দিয়েছে। কিন্তু আমার ভাবনা নেই বৌদি, আরও আসবে না। আজ আর ঢাক ঢাক গুড়গুড় নেই, একবারই লোকের সামনে ওকে শাসন করেছি,
যদি বাপের জন্ম হয় তবে আর হারের জন্য এ মুখ হবে না। শাসনের কথাটাও নন্দর মা সবিস্তারে বলল লাবণ্যকে। এক বস্তি লোকের মধ্যে গলা ছেড়ে নন্দর মা ধমকেছে ছেলেকে। হরিপদর ওই বাজা বউটাই যে তার ছেলের মাথা খেয়েছে তা সবাইকে ডেকে শুনিয়েছে নন্দর মা। যত সব ফিস গুজগুজ ওই বউটার সঙ্গে। তার জন্য নন্দ টাকা খরচ করে, সাবান স্নো থেকে শুরু করে শাড়ি গয়না পর্যন্ত জোগায়। এদিকে মা পরের বাড়িতে ঝিগিরি করে মরে, তার জন্য একটু হাউতাস নেই ছেলের। নন্দর মা ভালো করতে চাইলে হবে কি? যে মানুষের রক্তে জন্মেছে তেমন তো হবে, সব সেই রক্তের দোষ। এরপর অসহায়ভাবে সকলের কাছে আবেদন জানিয়েছে নন্দর মা। সে আর পারে না, তার আর সাধ্য নেই। সে বলে বলে হয়রান হয়ে গেল। এবার 10 জনে ভান্নিক, 10 জনে মিলে সূত্রে দিক তার ছেলেকে, তার দেহের বদরক্ত সব বের করে ফেলুক। শুনে বস্তির কেউ কেউ হেসেছে, কেউ বা নন্দর মাকে আশ্বাস দিয়ে বলেছে, সত্যিই তো, ভদ্রলোকের বাড়ির মধ্যে এসব কি কেলেঙ্কারি কাণ্ড। ফের যদি নন্দর কোনো বেচাল দেখে তার হাড়মাস আলাদা করে ছাড়বে। পরদিন সকালে কাজে এলো নন্দর মা। মেজাজ তেমনি বিগড়ানো। বকুনি খেয়ে সেই যে ছেলে সন্ধ্যায় বেরিয়েছে আর সারা রাতের মধ্যে ফেরেনি, ভোরেও আসেনি ঘরে। নন্দর মা নিজেই বলল, না এসে যাবে কোন চুলোয়? ফ্যাক্টরিতে বেরোতে হবে না, গিলতে হবে না পিণ্ডি। ছেলের পিণ্ডির ব্যবস্থা করবার জন্যই যেন নন্দর মা তাড়াতাড়ি কাজ ছেড়ে আগে আগে বিদায় নিল। বাটনাটুকু পর্যন্ত করে দিয়ে গেল না। বলল, যা আছে তাই দিয়ে এবেলা চালিয়ে নিন বৌদি, ও বেলা এসে সব করব। যাই, সময় মতো ভাত না পেলে বাবু আবার কুরুক্ষেত্র বাঁধাবে। ও বেলা সকাল সকালই আসব। কিন্তু আমি অফিস থেকে ফিরলাম, সন্ধ্যা উতরে গেল, তবু নন্দর মা কাজে এলো না। লাবণ্য নিজেই সব সারতে সারতে বিরক্ত হয়ে বলল, না, ওকে দিয়ে আর কাজ চলল না দেখছি। মায়ের ছেলে ঝগড়া করবে আর আমার কাজে করবে কামাই। এবার আসুক, আচ্ছা করে বলে দেব। পাশের ডাক্তার বাড়িতেও নন্দর মা কাজ করে। উনুনে তরকারি চাপিয়ে লাবণ্য এক সময় জালনা দিয়ে মুখ বাড়িয়ে ডাক্তারবাবুর স্ত্রীকে জিজ্ঞেস করল, নন্দর মা এবেলা আপনাদের বাড়িতে কাজে এসেছিল দিদি? বলা নেই কওয়া নেই, দেখুন তো হঠাৎ এমন কামাই করলে কি চলে? আমি সন্ধ্যা পর্যন্ত ওর জন্য বসেছিলাম। ডাক্তারবাবুর স্ত্রীও তার জানলায় এসে দাঁড়ালেন। ও মা, তুমি কিছু শোনোনি? তুমি ছিলে কোথায় এতক্ষণ? লাবণ্য বিস্মিত হয়ে বলল, কেন, কি হয়েছে? ডাক্তারবাবুর স্ত্রী বললেন, আর যা হবার তা হয়ে গেছে। নন্দ বিষ খেয়েছে। উনি খবর পেয়ে দেখতে গিয়েছিলেন। নন্দর মা ওর পা ধরে কত কান্নাকাটি না করেছে। বলে, আমার ছেলেকে বাঁচিয়ে দিন, আমার যা আছে সব দেব। এসব কথা শুনে ঠিক থাকা যায় না লাবণ্য। ছেলে পুলে নিয়ে ঘর করি, শুনলে গায়ে কাঁটা দেয়। সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তি করা হয়েছিল, কিন্তু হলে হবে কি? এ তো যে সে জিনিস নয়, একেবারে পটাশিয়াম সায়ানাইড, সাক্ষাৎ জম। বিষ অবশ্য হাসপাতালে বের করে ফেলা হয়েছিল, কিন্তু সেই সঙ্গে প্রাণবায়ু বেরিয়ে এসেছে। এই সন্ধ্যার একটু আগে সব শেষ হয়ে গেছে। দুজনে স্তব্ধ হয়ে রইলাম। লাবণ্যর কড়া থেকে তরকারির পোড়া গন্ধ এই ঘরে ভেসে এলো। দিন দুয়ের মধ্যে আর কারো সাড়া পাওয়া গেল না। না নন্দর মা, না কমলা, কেউ আর এমুখ হলো না। লাবণ্য বলল, ঠিকানা আমার কাছে আছে, তুমি একবার যাও। বললাম, গিয়ে আর কি করব? লাবণ্য বলল, ওদের জিনিসটাও তো আছে আমার কাছে, কাজ না করুক সেটা তো নেবে। বললাম, রেখে দাও, যখন দরকার হয় এসে নেবে। দরকার তার পরদিনই হলো। সকালবেলায় এসে হাজির হলো নন্দর মা। ওর দিকে আর তাকানো যায় না। এই কদিনে বয়স যেন আরো 10-15 বছর বেড়ে গেছে। আগে ও চুল এত পাকা ছিল না। দুটো গাল তোবড়ানো, ঘোলাটে চোখ দুটো গর্তে ঢুকেছে। ময়লা শাড়িখানা নানা জায়গায় ছেঁড়া, গাঢ় এখানে ওখানে ছেড়ে গেছে। লাবণ্য ওর চেহারা দেখে বলল, আজকে আর তোমার কাজ করতে হবে না নন্দর মা। নন্দর মা বলল, কাজ আমি একটু পরে এসে করব বৌদি, সেই হাড়ছড়া এখন দাও, তাই নিতে এসেছি।
সেই রাক্ষসী সর্বনাশীর চোখের সামনে এ হার আমি টুকরো টুকরো করে ছিঁড়ব, তবে ছাড়ব। জন্মের মতো হার পরাবো সর্বনাশীকে। ওর জন্যই তো আজ আমার এই দশা, নইলে সোনার সংসার আমার। হাউ হাউ করে কেঁদে উঠল নন্দর মা। লাবণ্য আমাকে চুপি চুপি জিজ্ঞেস করলো, দেব নাকি হার? ওর তো এখন মাথা ঠিক নেই। বললাম, চাইছে যখন দিয়ে দাও, ও হার তুমি রেখে বা কি করবে? লাবণ্য আর কোনো কথা না বলে ট্রাঙ্ক খুলে হার ছড়া বের করে দিল। বিকেলবেলা কোলের ছেলেকে কাছে নিয়ে কমলা এসে কাজে হাত দিল। বলল, মা বড় কান্নাকাটি করছে, আপনার শরীর ভালো না, আমি এলাম কাজ করতে। লাবণ্য লজ্জিত হয়ে বলল, না না, তোমাকে কিছু করতে হবে না, এত বড় সর্বনাশ হয়ে গেল তোমাদের। তুমি যাও, তোমার মাকে সান্ত্বনা টান্তনা দাও, কি কাজ যা আছে আমি করে নেব। একটু চুপ করে থেকে লাবণ্য ফের বলল, হ্যাঁ কমলা, একটা কথা জিজ্ঞেস করি, হাড়ছড়া কি সত্যি নষ্ট করে ফেলেছে নাকি তোমার মা? চা খেতে খেতে উৎসুক হয়ে জবাবের জন্য আমিও কমলার মুখের দিকে তাকালাম। 19-20 বছরের একটি শান্ত সরল মেয়ে, বেশ ভরাট গোলগাল মুখ, সিঁথিতে মোটা সিঁদুরের দাগ, কপালে ফোঁটা, রং কালো, কিন্তু মুখে যেন আরও এক পোঁচ বেশি। মনে হলো সমস্ত মুখখানায় কে যেন খুব ঘন করে কালি লেপে দিয়েছে। মুখ নিচু করে কমলা বলল, না, নষ্ট করেনি, নষ্ট করতে গিয়েছিল কিন্তু পারেনি। লাবণ্য বলল, তোমরা 5 জনে বাধা দিলে বুঝি? কমলা বলল, না, আমরা কাছে যাই সাধ্য কি, হার নিয়ে নিজেই সুধা বৌদির ঘরে ঢুকেছিল মা, তারপর সব দেখে শুনে একেবারে থ হয়ে গেল। লাবণ্য বলল, কেমন দেখলো সুধার ঘরে গিয়ে? কমলা বলল, দেখলো দেয়ালে মাথা গুজে সুধা বৌদি লুকিয়ে লুকিয়ে কাঁদছে, কোনো সাড়া নেই, শব্দ নেই, শুধু চোখের জল ঢালু মেঝের উপর দিয়ে গড়িয়ে গড়িয়ে নর্দমার দিকে যাচ্ছে। জিজ্ঞেস করায় কমলা সবই খুলে বলল। এই 2 দিন ধরে নন্দর মা যখন দিন রাত উঠোনে গড়াগড়ি করে চিৎকার করেছে, কমলাও কেঁদেছে গলা ছেড়ে, তখন সুধাকে দেখা গেছে সব বান্ধব স্বামীর জন্য সে রান্না করছে, তাদের ঠাঁই করে খেতে দিচ্ছে, ঘর সংসারের জন্য কাজকর্ম করছে। সুধা তাদের প্রবোধ দিতে আসেনি, সান্ত্বনা দিতে আসেনি, একটা হাহুতাশের শব্দও মুখ থেকে বেরোয়নি তার। কমলা গলা ছেড়ে বলেছে, ও তো মানুষ নয়, পাষাণ, পাষাণ, রাক্ষসী, আমার দাদাকে আস্ত গিলে খেয়েছে। আমার মুখরা স্বভাবের বউ কিন্তু এসব কথার কোনো প্রতিবাদ করেনি। তারপর আজ যখন হান্নি ওর ঘরে ঢুকলো নন্দর মা, কেউ যে ঘরে এসেছে তার পেছনে এসে দাঁড়িয়েছে, সুধা অনেকক্ষণ পর্যন্ত টেরই পেল না। কিন্তু ওর কান্না দেখে কোনো মায়া হয়নি নন্দর মার। তার নিজের চোখে তখন আর জল নেই, শুধু আগুন, বুকে আগুন, মুখে আগুন, চোখে আগুন, আগুনে পুড়ে যাচ্ছে সর্বাঙ্গ। খানিকক্ষণ চুপ করে দাঁড়িয়ে থেকে নন্দর মা বিষ ঢালা কণ্ঠে বলল, নাও বউ, হার নাও, হার নাও, হারের জন্য পাগল হয়ে গিয়েছিলে, হারের জন্য আমার ছেলের হাত জড়িয়ে ধরেছিলে, এই নাও সেই হার, সোহাগ করে গলায় পড়ো, আমি দেখে চোখ জুড়াই। মানুষের সাড়া পেয়ে প্রথমে সুধা চমকে উঠেছিল, ফের দেয়ালের কোণে মুখ লুকিয়েছিল লজ্জায়। তার এই গোপন শোকের কেউ সাক্ষী থাক, এ যেন তার ইচ্ছে নয়। কিন্তু নন্দর মা তাকে লুকিয়ে থাকতে দিল না, ফের ডেকে বলল, কই, গলা এগিয়ে দাও, এসো এদিকে। সুধার সামলাতে পারল না, ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠল, দিচ্ছি মাসিমা, দিচ্ছি, গলা এগিয়ে দিচ্ছি, কিন্তু ওই সরু সোনার হাড়ে তো এ অভাগীর গলায় ফাঁস তৈরি হবে না, আরও মোটা করে দড়ি পাকিয়ে নিয়ে এসো, সেই হার পরাও আমাকে, সেই হার পরাও। হঠাৎ নন্দর মার পায়ের উপর হুমড়ি খেয়ে পড়েছিল সুধা। মাসিমা, কি হলো, কি সর্বনাশ হলো, কেন সে এমন সর্বনাশ করে গেল? আর কোনো লজ্জা নেই, সংকোচ নেই, দ্বিধা নেই, ভয় নেই, শুধু মাথার আঁচলে খুলে পড়েনি সুধার, সমাজ সংসারের সমস্ত বাঁধন আলগা হয়ে খসে পড়েছে। সুধা বলতে লাগলো,
হ্যাঁ, আমি তার কাছে হার চেয়েছিলাম, বলেছিলাম আমার হার উদ্ধার করে দাও। কিন্তু সে কি এইরকম করে? কিন্তু সে কি আমি দেখতে চেয়েছিলাম সে আমার জন্য কি করতে পারে, কি দিতে পারে? কিন্তু এছাড়া দেওয়ার জিনিস সে কি আর কিছু চোখে দেখলো না? আমার সব অহংকার গুঁড়ো করে দিয়ে গেল। 10 জনের কাছে আমাকে হারিয়ে দিয়ে গেল, কিন্তু সে নিজেই কি জিততে পারলো? তারই কি মুখ রইল এতে? নন্দর মা আরও খানিকক্ষণ স্তব্ধ হয়ে থেকে হাড় ছড়া আস্তে আস্তে সুধার গলায় পরিয়ে দিল। সুধা আর্তনাদ করে উঠল, মাসিমা। নন্দর মা বলল, আমি দিচ্ছি বৌমা, পড়ো। তার বড় স্বাদ ছিল, যার হার তাকে ফিরিয়ে দেবে। সে তো দিয়ে যেতে পারলো না, দেখে যেতে পারলো না। আমাকে দেখতে দাও বৌমা, আমার চোখ জুড়াক। বিষের জ্বালায় যে জ্বলে পুড়ে গেছে তার বুক জুড়াক। কমলা আড়ালে এসে দাঁড়িয়েছিল, ভাবছিল এবার ঘরে ঢুকবে, কিন্তু কথা শেষ করতে না করতে নন্দর মা দুহাতে সুধার গলা জড়িয়ে ধরল। সুধাও ছোট্ট মেয়ের মতো নন্দর মাকে আঁকড়ে ধরে বুকে মুখ গুজে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। এরপর কমলার ঘরে ঢুকতে পারেনি, সেখানে দাঁড়িয়েও থাকতে পারেনি। বাড়ি থেকে সোজা চলে এসেছে কাজে। লাবণ্য তাকে আজ কাজ করতে দিক। গল্পের সুর চ্যানেলে এতক্ষণ আপনারা শুনছিলেন নরেন্দ্রনাথ মিত্রের লেখা একটি গল্প, হার। আর এতক্ষণ গল্প পাচ্ছে আমি আপনাদের সাথে ছিলাম রোমানা নূপুর।